কেউ বলছে অমুক নির্বাচন চায় না, জন্য এটা নিয়ে কথা বলছে। কেউ বলছে অমুক জানে যে ওরা রাজনীতির দলে মাঠে আসলে হেরে যাবে, এই জন্য এগুলো কথা বলছে। আমি জানি না এই ধরনের কথাগুলোর পেছনে আসলে উদ্দেশ্য কী। আমি এই বিরোধগুলোর আসলেই কোনো সিরিয়াস পলিটিক্যাল কনসিকোয়েন্সেস দেখছি না, কোনো কারণ দেখছি না, কোনো ব্যাকগ্রাউন্ড দেখছি না, কোনো লজিক দেখছি না। তাহলে এই ব্যাপারগুলোতে অযথা কথা চালাচালির বদলে এইটাকে যদি আপনি সিরিয়াসলি করেই থাকেন, এখানে রাষ্ট্রের প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে, সেটার ব্যাপারে যদি আপনার জবাবদিহিতা ঠিক রাখতে চান, তাহলে আপনাকে এই সনদকে একটা আইনি ভিত্তিতে নিয়ে যেতেই হবে। আর না হয় সরকার হয়ে যাওয়ার পরে, ইনফ্যাক্ট আমার মনে হয় আদেশ হিসেবে জারি হওয়ার পরেও নতুন সরকার এটাকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে বহন করবে, সেটার কিছু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। তো সবার শেষে আমি বলতে চাই যে জুলাই সনদ আসলে একটি কাগজে লেখা কিছু শব্দ না, কিছু দাবি না, বরং জুলাই সনদ হচ্ছে 24-এর আন্দোলনের একটি স্বীকৃতি। যারা এই আন্দোলন করেছিল তাদেরকে আমরা জুলাই সনদের প্রণয়ন করতে তাদেরকে দেখি নাই। তাহলে তাদেরকে আমাদের কোথায় খুঁজে বের করতে হবে? আমরা তাদের কাছে যেতে হবে। আমরা চাই গণভোটের অজুহাতে হলেও আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মার্কার জন্য ভোট চাইতে যেরকম মানুষের কাছে যায়, নিজেদের নির্বাচনী ইশতেহারকে যেরকম ব্যাখ্যা করে, এরকম প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে, ভোটারদের কাছে যাবেন এবং ব্যাখ্যা করবেন কেন তাকে ভোট দিতে হবে। গণভোটের ফলাফল নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত নই, কিন্তু আমাদেরকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে। কিছু এলিট যাদের মধ্যে প্রতিনিধিত্বের কোনো দায়বদ্ধতা নাই, তারা একটা জায়গায় বসে কিছু আদেশ জারি করে সেটা 84 হতে পারে, 184 হতে পারে, সেটা মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। আপনারা দেখেছেন জুলাই সনদে বেশ কিছু ব্যাপার আসছে যেগুলোকে আমরা অ্যাকনলেজ করতে চাই। শুরুতে সেটা হচ্ছে নারীর আত্মত্যাগের ব্যাপারে আসছে, এবং নতুন সংসদে বা আগামী সংসদে উচ্চকক্ষে 10%, নিম্নকক্ষে 33%-এর ব্যাপারে নারীর উপস্থিতির ব্যাপারে কথা বলা হচ্ছে। তবে সেটার প্রস্তুতির জায়গাটা যদি দেখেন, নামতে নামতে নারীর সরাসরি আসন থেকে প্রতিযোগিতার জায়গাটা এসেছে মাত্র 5%-এ। অর্থাৎ যারা 300 আসনে প্রার্থী দেবেন তারা 15 জন প্রার্থী দেবেন, কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। অথচ আপনারা দেখবেন যে সংরক্ষিত নারী আসনকে আবার বলা হবে কি 50 সেট চুরি, 50 সেট গয়না। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাকেও এই কথাটা শুনতে হয়। আপনারাই বলেন, আমরাই বলি, অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না। এই সংসদে নারীর জন্য, সংসদ ভবনে আপনি যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে। তার একটা ফ্রেশ রুম, তার একটা ওয়াশরুম, এই বিভিন্ন কাজগুলোর জন্য আমাদের নারী সংসদ সদস্যদেরকেও ফাইট করতে হয়েছে এই আনটিল রিসেন্টলি। তাহলে এখানে আমরা এই প্রতিনিধিত্বগুলো ছাড়া কিভাবে বিশ্বাস করব যে আগামী সংসদ আমাদেরকে আবার আগের সেই প্রতিগন্ধময় জায়গাটাতে নিয়ে যাবে না? আমি এই প্রশ্নটাও আপনাদের মাধ্যমে করতে চাই যে রাজনৈতিক দলগুলোর কাছে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আরেকটা সংযোজন আছে জুলাই সনদে, যে দুদকে 3 জন সদস্য ছিল আগে, এখন সেখানে 5 জন করার কথা বলা হয়েছে, সুপারিশ করার কথা বলা হয়েছে, যেখানে একজন নারী থাকবেন। এটাও একটা গুড স্টার্ট বলা যায়, নট প্রপোর্শনাল বাট আ গুড স্টার্ট বলা যায়। তবে সব কিছুর পরে একটা ব্যাপার হচ্ছে, আপনারা জানেন আদেশ এবং অধ্যাদেশের পার্থক্য কী। এখানে বলা হচ্ছে আদেশ দেওয়ার ইখতিয়ার এই সরকারের নাই। যে আদেশের ভিত্তিতে বা যেই কনসেপ্টের ভিত্তিতে এটা বলা হচ্ছে, সেই কনসেপ্টে কিন্তু এই সরকারেরই অস্তিত্ব নাই। তাহলে এই সরকারটা আছে, তার আদেশের অস্তিত্ব যদি আমি স্বীকার না করি, আমি একটা অধ্যাদেশের জন্য এত কষ্ট করলাম, যে অধ্যাদেশটা নিজে নিজে 30 দিন পরে আবার বাতিল হয়ে যাবে, সেটাকে আবার রিনিউ করতে হবে, তখন কে করবে? এই যে জুলাই সনদের জন্য এত পরিশ্রম করা হলো, এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে। কিসের? এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগোর লড়াইয়ে নেমে গেছে। আপনারা জানেন 2013-তে 17ই ডিসেম্বরে মগবাজারের ছাত্র সংস্থার অফিস থেকে 20 জন ছাত্র সংস্থার কর্মী এবং একজন মহিলা সদস্য সহ মোট 21 জনকে অ্যারেস্ট করা হয়। আমি তখন পেশাজীবী, আমি শিক্ষক পড়াচ্ছিলাম। তো সেটার প্রতিবাদের জন্য আমরা এখানে একসাথে হয়েছি এবং আমরা শুনতে পেলাম যে এখানেও অ্যারেস্ট করতে এসেছে। তো এই দুঃসহ অবস্থাটার মধ্য দিয়ে আমরা কিন্তু সবাই পার হয়ে আসছি।
আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদের কাছে যে এই সময়টাতে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয়। আমরা সেই একই পুরনো নষ্ট রাস্তাটাতে আর হাঁটতে চাই না। একজন পেশাজীবী হিসেবে আমার কাছে আমার পেশার পরিচয় সবার আগে, অর্থাৎ আমি এখানে নারী হিসেবে আমার পেশার জায়গায় কোনো সুযোগ সুবিধা চাইনি, কখনো আমাকে চাইতে হয়নি, হবেও না। কিন্তু নারী শক্তি আজকে যে কথাগুলো উপস্থাপন করেছে আপনারা দেখছেন, এই কথাগুলো জরুরি। কারণ একটা দেশের জাতীয় ইস্যুতে যখন প্রতিনিধিত্ব থাকে না, তখন সেই ইস্যুগুলো আসলে অর্ধেক জনশক্তির, আমরা এখন জানি বাংলাদেশে 50%-এর বেশি নারী, অর্ধেক জনশক্তির কাছে ইনভ্যালিড, অর্ধেক জনশক্তিকে ভুলে গিয়ে করা কোনো নিয়ম, আপনি এটা ওই অর্ধেক জনশক্তির উপরে কেন, তার বাকি যে অর্ধেক সেটাও নারীর কাছ থেকেই আসে, প্রত্যেকটা পুরুষের জন্ম হয় আরেকটা নারীর কাছ থেকেই। তাহলে এই 100% জনগণকে এখানে অস্বীকার করা হচ্ছে। আমি বলবো কিভাবে করা হচ্ছে। আমরা একটু আগে শিরিন আপার সাথে কথা বলছিলাম আমরা নিজেরা, যে ঐক্যমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে। রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐক্যমত্য কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো। আমি এই প্রশ্নটা রেখেই শুরু করছি। সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন। যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে, রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে, আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন সজাগ হতে হবে। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে। এই ব্যাপারে দেশের জনগণ সজাগ সচেতন রয়েছে, তাদেরকে আবারও সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র আছে। আমরা আমাদের যদি জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি রাজনৈতিক দলগুলো ব্যক্তি এবং দলের স্বার্থের উপরে দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করতে পারি, আমরা যদি পলাশী ট্র্যাজেডিকে স্টাডি করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যদি আমরা এই ঘুরে দাঁড়ানোটাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি এগিয়ে যেতে পারি, আর কোনো দিন যেন বাংলাদেশকে পিছনে তাকাতে না হয়, আর কোনো দিন যেন বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের অথবা বাইরের কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশান অনুযায়ী বাংলাদেশকে সামনের দিকে বাংলাদেশকে পরিচালনা করতে না হয়, পরিচালনা যেন না হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষ কথা হচ্ছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, পলাশীর ট্র্যাজেডি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, দেশ এবং জাতির উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের সামগ্রিক সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা পলাশীর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমরা সদা সচেতন থাকি, ঐক্যবদ্ধ হই এবং সবাইকে নিয়ে সবাই মিলে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিই। সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে আছি। এই পর্যায়ে আজকের আয়োজনের সম্মানিত সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি জনাব মোজাফফর হোসেন।
আচ্ছা ওকে 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 বসে থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, পলাশী ট্র্যাজেডি প্রেক্ষিত আজকের বাংলাদেশ শীর্ষক আজকের এই সেমিনারের ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রবন্ধ উপস্থাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আকন্দ স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত অতিথি